হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আইএসি পরিচালিত এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে আবার আমি উপস্থিত আর একটা ভিডিও নিয়ে। আমাদের ডেসক্রিপটিভ ইংলিশের যে পাঠ চলছিল তার সাথে সাথে আমরা সামনের যে পরীক্ষাগুলি আছে, ক্লার্কশিপ, আইসিডিএস, মিসলেনিয়াস এবং বিসিএস এর পার্ট 2, সেই পরীক্ষাগুলোর জন্য আমরা ধারাবাহিকভাবে পার্ট 2-র জন্য যে প্রেসি, লেটার, এসে, ই টু বি, বি টু ই এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো সব 1 by 1 ক্লাস করে যাচ্ছি। কিভাবে করতে হবে আমি ছাত্রছাত্রীকে দেখিয়ে দিয়ে যাচ্ছি, কিভাবে পড়াশোনা করলে বা কিভাবে কোন পদ্ধতি ফলো করলে আমি নিজে লিখে বোর্ডে এবং উদাহরণসহ দেখিয়ে দিয়ে যাচ্ছি কীভাবে লিখলে তো ভালো নাম্বার পাওয়া যাবে এবং পাস করা যাবে। তো আজকে ডেসক্রিপটিভ ইংলিশের টেন্সটা আমি শেষ করে দেবো আর একটা ক্লাস বা একটা ক্লাস নিয়ে। তো আজকে আমি ডেসক্রিপটিভ ইংলিশের টেন্সটার আমি আগের ক্লাসে ফিউচার কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে। তাহলে এবারে আমাদের বোর্ডে যাওয়া যাক। এই টেন্সগুলো আমাদের ভালোভাবে জানতে হবে এই কারণে যে ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে টেন্স ইজ দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, টেন্সটা ভালোভাবে না জানলে টেন্সটা কিন্তু মোস্ট ফরবিডেন, পরিত্যক্ত, কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর মুখেই শুনেছি টেন্স, আর ওপরে আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি, হ্যাঁ, কিন্তু সে সম্পর্কে কোনো সঠিক ধারণা নেই, যার ফলে তারা ডেসক্রিপটিভ ইংলিশ লিখতে গিয়ে খুবই অসুবিধার সম্মুখীন হয়। তো তাদের অসুবিধার সম্মুখীন কথাই ভেবে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের অসুবিধার কথা ভেবেই তারা যদি উন্নতি করতে পারে, তারা যদি পরীক্ষায় সফল হয়, তাহলে আমার প্রচেষ্টা সফল। আমার এখানে ফিজিক্যাল ক্লাসের সঙ্গে সঙ্গে অনলাইনে ক্লাসের সঙ্গে আমি ইউটিউবেও ক্লাস দিয়ে চলেছি, যাতে তারা বা অন্যান্য ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারে। তো আজকে জানা যাক যে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? না, কর্তা, আমরা আগেই জেনেছি কর্তা, ক্রিয়া, অবজেক্ট বা কর্ম বা বাদবাকি অংশ, বাক্যের এক্সটেনশান, এগুলো নিয়ে একটা বাক্য, উদ্দেশ্য বিধেয় নিয়ে, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট নিয়ে। তো কর্তা ক্রিয়ার সঙ্গে সম্পর্ক বাক্য তৈরি হয় এই ফিউচার পারফেক্ট টেন্স। এবং কিভাবে প্রত্যেকটা টেন্সে কর্তার সঙ্গে ক্রিয়ার অন্য রিলেশন আমরা জেনেছি। আজকে জানবো যে ফিউচার পারফেক্ট টেন্সে কর্তার সঙ্গে ক্রিয়া বা অন্যান্য অংশের সম্পর্ক কীরকম, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? না, হুইচ টেন্স উইল বি কল্ড দ্য ফিউচার পারফেক্ট টেন্স? না, দ্য টেন্স হুইচ টেলস দ্য, যে বাক্য, বাংলায় বললে যে বাক্যে কর্তা ভবিষ্যতে কোনো কাজ তখন সবেমাত্র সম্পন্ন করে থাকবে, এরূপ বোঝায়। তাহলে বোঝায় তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলা হয়। ঠিক আছে, কি বললাম, কি বুঝলাম? যে কর্তা ভবিষ্যতে কোনো কাজ সবেমাত্র সম্পন্ন করে থাকবে, দ্যাট ইজ ফিউচার পারফেক্ট। আমরা দু একটা উদাহরণ নিয়ে থাকি। কীরকম উদাহরণ? এটা তোমরা ছাত্রছাত্রীরা তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে এগুলো তুলে নিতে পারো, কপি করে নিতে পারো। আমি আবার বলছি, ভাষা জ্ঞান থাকা না থাকার থেকে ক্ষতিকর। এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা খুব ভয়ঙ্কর ব্যাপার। তো ন্যাচারালি আমরা প্রবাদ বাক্যই জানি, সেই জন্য আমি বলবো কোনো বিষয়ে ভাষা জ্ঞান রাখবে না। জানলে সম্পূর্ণ জানবে, না হলে একদম জানবে না। অ্যাম্বিগুইটির কোনো জায়গা নেই। সেই জন্য টেন্সটাকে কিন্তু ইউ হ্যাভ টু নো দ্য টেন্স পারফেক্টলি। আমি স্পোকেন ইংলিশে ক্লাস নিচ্ছি, সেখানেও কিন্তু টেন্সটা ভালোভাবে দরকার, এবং বাক্যর ধরন, টেন্স, প্রিপোজিশন এর খুব স্ট্যান্ডার্ড না হলেও অন্তত কিছুটা প্রাথমিক বা বেসিক জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। না হলে আমরা
বাংলা ভাষী হিসাবে বা যেই ভাষী হোক মাতৃভাষা থেকে ইংরেজিতে রূপান্তর করা খুব কঠিন হয়ে পড়বে। তো যাই হোক, ভবিষ্যতে যে বাক্যে কর্তা ভবিষ্যতে কোনো কাজ তখন সময়মাত্র সম্পন্ন করে থাকবে, এইরূপ বোঝায় তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলা হয়। ওকে, এবারে এইটা আমরা উদাহরণের সাহায্যে বুঝে নিই। রীতা গান গেয়ে থাকবে, তাহলে রীতা উইল হবে উইল হ্যাভ সাং এ সং, যদি একটি বলা হয় একটি গান, তাহলে সাং এ সং, তাহলে রীতা উইল হ্যাভ সাং এ সং। আমি ভাত খেয়ে থাকবো, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। ওকে, সে এখানে এসে থাকবে, হি উইল হ্যাভ কাম হেয়ার। এখানে একটা জিনিস মনে রাখবে যে এই থাকবে কথাটা কিন্তু থাকবে, এটা খেয়াল করবে। এইটা কিন্তু ইনডিফিনিটের সঙ্গে অনেকটা মিল আছে। আমি যাব আর আমি গিয়ে থাকবো, দুটো একই বাক্য নয়, যদিও আমরা বলার সময় কিন্তু এতটা খেয়াল করি না। আমি যাবই বলি, আমরা বলি না যে আমি গিয়ে থাকবো, কারণ কি কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। কিন্তু ইংরেজিতে যখন দক্ষ হতে হবে ডেসক্রিপটিভ ইংলিশে, তখন আমাকে আই হ্যাভ টু নো দ্য টোটাল ফর্ম অফ দ্য সেন্টেন্সেস ইন ফিউচার অ্যান্ড এনি আদার টেন্সেস। ওকে, তাহলে রীতা একটি গান গেয়ে থাকবে, এই থাকা কথাটা আসবে, খেয়ে থাকবে। তাহলে কি দেখে বুঝবো আমরা? করে থাকবে, ভবিষ্যতে করে থাকবে, খেয়ে থাকবে, বলে থাকবে ইত্যাদি। তার মানে কি দাঁড়ালো? ক্রিয়ার সাথে সাথে থাকবে কথাটা থাকবে, থাকবে কথাটা যুক্ত, থাকবে যুক্ত, করে থাকবে, খেয়ে থাকবে, বলে থাকবে, গিয়ে থাকবে, এই রকম থাকবে। ওকে, তাহলে আমরা বুঝলাম কি করে বুঝবো ফিউচার পারফেক্ট টেন্স। মা আমাকে বকে থাকবেন, এইরকম ফিউচার পারফেক্ট টেন্স বোঝার জন্য তাহলে আমার রুলটা জানি। রুলটা কি করে বুঝবো? কর্তা প্লাস উইল বা শ্যাল, এবং উইল বা শ্যাল কার ক্ষেত্রে হবে? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এটা আমি আগের ক্লাসে, আগের সব ক্লাসে আলোচনা করেছি। কর্তা উইল বা শ্যাল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অন্য কিছু যদি থাকে। তাহলে নিয়ম দেওয়া কি? কর্তা প্লাস উইল বা শ্যাল, এই যে ফার্স্ট পারসন আই উইল বাদ বাকি শ্যাল, এটা আমরা যেমন নিয়ম জানি। হ্যাঁ, আই শ্যাল, এটা আগেও বলে দিয়েছি, আর বাকি উইল। ঠিক আছে, ঠিক আছে। এবার ইন্টারচেঞ্জ হলে যদি জোর দেওয়া বোঝায়, এটা ইন্টারচেঞ্জ হবে, আমি অন্য ক্লাসে আলোচনা করেছি। কর্তা প্লাস উইল শ্যাল প্লাস হ্যাভ প্লাস ভার্ব ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এই হচ্ছে নিয়ম। তাহলে নিয়মে ফিরে যাক। সে, তিনি কাজটি করে থাকবেন, হি উইল, তাহলে উইল হলো হ্যাভ, ডু এর করা ইংরেজি ডান হবে থার্ড ফর্ম, হ্যাঁ, ডান দ্য ওয়ার্ক। এবারে যদি সন্ধ্যাবেলা হয়, ইন দ্য ইভিনিং। যদি ক্লোজ থাকে, হোয়েন আই ওয়েন্ট দেয়ার, তাহলে ক্লজ যুক্ত হলে বাক্য বড় হয়ে গেল, অনেক বড় হয়ে গেল। বাক্য বড় করার ব্যাপার নয়, কিন্তু এই প্যাটার্নটা মনে রাখতে হবে, এই ফর্মটা। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে ফিউচার পারফেক্ট টেন্স কীভাবে করতে হয়। এবারে যদি ইন্টারোগেশন আসে, এবারে ইন্টারোগেশন, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের নিয়ম অনুযায়ী উইল বা শ্যাল অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, তাহলে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। তাহলে কি হবে? অক্সিলারি ভার্ব প্লাস কর্তা প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এই নিয়ম অনুযায়ী হবে। তাহলে আমরা যদি বলি অক্সিলারি ভার্ব, উইল হি হ্যাভ
ডান দ্য ওয়ার্ক, তিনি কি কাজটি করে থাকবেন। ওকে, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন। এবারে একটা নিয়ম আছে, এবারে সবাই প্রশ্ন করলে হি এর পরে হ্যাভ হলো কেন? আমরা তো জানি হি হ্যাজ হয়, ঠিক আছে। সবসময় মনে রাখতে হবে হি এর পরে হ্যাজ হয়, আমরা থার্ড ফর্মে জানি, কিন্তু সবসময় মনে রাখতে হবে যে উইল এখানে আছে। ফিউচার টেন্সে উইলের বা শ্যাল যদি থাকে তারপর সব সময় হ্যাভ হবে, কখনো হ্যাজ হবে না, মনে রাখতে হবে। উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, ক্যান হ্যাভ, কুড হ্যাভ, এগুলোর পরে সবসময় অক্সিলারি ভার্বের পরে অক্সিলারি ভার্ব পরে হ্যাভ, সবসময়, কখনো হ্যাজ হয় না। তাহলে আমি বলবো না উইল হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এরকম বলবো না, উইল হি হ্যাভস ডান দ্য ওয়ার্ক। ওকে, এই যেন ইন্টারোগেশন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তো আমরা ফিউচার টেন্সের আরেকটা পার্ট অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স বুঝে নিলাম কাকে বলতে হয় এবং কিভাবে করতে হয়। এবারে এইটা বোঝা কেন জরুরি না, বাক্য গঠন করার ক্ষেত্রে আমাদের বাক্য শুনেই সঙ্গে সঙ্গে এটা ভাবতে হবে যে আমাদের এই বাক্যটা কোন ফর্মে পড়বে, কোন ফর্মে পড়বে আমাদের কেন ভাবতে হবে না, আমরা বলতে চাই বা লিখতে চাই, যাই বলতে চাই বা যাই লিখতে চাই সবই কিন্তু বাংলা থেকে ট্রান্সলেট করতে হবে। এটা ভালো করে মনে রাখতে হবে স্টুডেন্টরা, বাংলা থেকে ট্রান্সলেট করতে হবে, কারণ যে যার মাতৃভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করতে হবে। আমি যদি হিন্দি বলতে চাই তাহলে বাংলা থেকে বলতে হবে, আমি যদি পশতু ভাষা আফগানিস্তানে বলতে চাই তাহলে বাংলা থেকে বলতে হবে। আফগানিস্তানের একটা ওয়ার্ডকে বাংলা ভাষায় কী বলে, আমাদের বাংলা ভাষা একটা ওয়ার্ডকে পশতু ভাষায় কী বলে, তাহলে আমাকে সেটা জানতে হবে। তেমনি ইংরেজিতে একটা বাংলা ভাষায় ইংরেজিতে কী হবে, আমরা যদি বলি আমি গিয়ে থাকবো, আমি খেয়ে থাকবো, সেটাতে ইংরেজিতে কী বলে, এটা যেহেতু আমাদের ভাষাটা আননোন এবং আমাদের কাছে প্রথম থেকেই ইংরেজিটা একটু কি বলা যায় আননোন ল্যাঙ্গুয়েজ, তাই আমাদের গ্রামারটা যে কোনো ভাষা জানতে হয়, যে কোনো ভাষা উই ক্যান বি হ্যাবিচুয়েটেড, উই ক্যান অ্যাডাপ্ট এনি ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমাদের সেই ভাষার গ্রামারটা টোটাল জানতে হবে। এটা কিন্তু আমি বারবার বলি যে ডেসক্রিপটিভ ইংলিশ আইএস লেভেল কারণ ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত কোনো ইট ইজ নট ডিফিকাল্ট টু রাইট এসেজ অ্যান্ড প্রেসিস, ইভেন আইএস এক্সাম, অ্যান্ড many of the students have cracked from here to even in IAS and WBCS exam, many numerous students during my teaching period, teaching phase of my life. Okay, several students have cracked several examinations, so they are in different executive services of government section. Okay, so I have learned them, I have taught them how to write good English according to their own, and they have become successful following my instruction. Okay, তো সুতরাং আমি এক্ষেত্রে বলবো যে তোমরা এই রিটেন ইংলিশটাকে, এই ফিউচার টেন্স, এই সমস্ত টেন্সটাকে গুরুত্ব দিয়ে এগুলোকে ভালো করে শেখো, এবং প্রত্যেকটা জিনিস মনে রাখবে যে ইমাজিনেশন, একটা জিনিস যদি লিখতে হয় ফ্রি হ্যান্ড রাইটিং, তাহলে সেখানে ইমাজিনেশন ইজ দ্য মেন পার্ট অফ আওয়ার রাইটিং। অর্থাৎ আমরা একটা ভাষা একটা অংশ তুলনা করে নিতে হবে, একটা ধরে নিতে হবে, একটা ভেবে নিতে হবে, কোনো একটা জিনিস ভেবে কীরকম। আমি যদি এই বোর্ডটা সম্পর্কে কিছু বলতে চাই, তাহলে বোর্ডটা সম্পর্কে একটা ধারণা আমার মনে একটা গেঁথে নিতে হবে যে এই বোর্ডটা এই ধরনের। তাহলে আমি যদি বলি এটা একটা বোর্ড, তাহলে এটা একটা বোর্ড, তাহলে এইটাকে তাহলে ইংরেজিতে করতে হবে দিস ইজ এ বোর্ড। ওকে, দিস ইজ এ রাইটিং বোর্ড, এটা লেখা হয় এই রকম বোর্ড। ওকে, হ্যাঁ, তাহলে এই বোর্ডের এটা সাদা রঙের, তাহলে এটাকে আমাকে ট্রান্সলেট করতে হবে, এটা সাদা রঙের, তাহলে ইট ইজ হোয়াইট ইন কালার। হ্যাঁ, তাহলে একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটাই ফেলে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা লেখার জন্য ব্যবহৃত হয়, তাহলে এটা কি আমাকে ভাবতে হবে, এটা লেখার জন্য ব্যবহৃত, এটা কি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, তাহলে দিস ইজ ইউজড ফর রাইটিং। ওকে, অর্থাৎ আমাকে বাক্যটা তৈরি করতে হবে এবং সেটা ট্রান্সলেট করতে হবে। তো স্টুডেন্টস, আমি মনে করি ডেসক্রিপটিভ ইংলিশ এতটুকু কঠিন নয়। হোয়াট অ্যাকচুয়ালি ইট নিডস
it needs students attention, students perseverance, students power, mental power to strength to fight and to learn the grammar of English language accordingly. Okay, তো আমার মনে হয় ডেসক্রিপটিভ ইংলিশ লেখা খুব কঠিন নয়। ডেসক্রিপটিভ ইংলিশ লেখা যে কোনো অ্যাসপিরেন্ট স্টুডেন্টদের পক্ষে হু অ্যাসপায়ার টু বিকাম সাকসেসফুল ইন ফিউচার অর ইন গভর্নমেন্ট সার্ভিস, ইন গেটিং গভর্নমেন্ট সার্ভিস, অর বি অ্যান অ্যাডমিনিস্ট্রেটর অর বি এ গভর্নমেন্ট সার্ভেন্ট, তাহলে everybody needs to have the power to write according to his own, that means free handwriting, that means descriptive English. Okay, without descriptive English a student can never be successful in getting nowadays getting government service. আগে কি হতো জানি না, এখন ডেসক্রিপটিভ ইংলিশ ইভেন সিজিএল এর প্রার্থীতে করে দিয়েছে, এবং এটা আরও প্রয়োজন কেন, সার্ভিস পাওয়ার পরে, গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার পরে প্রথম দিন থেকেই প্রথম যে জয়নিং লেটারটা দেওয়া হবে ইট উইল বি ইন ইংলিশ। ওকে, তো হি হ্যাজ টু রাইট অ্যাকর্ডিং টু হিজ ওন, যে আমি আপনার অফিসে যোগদান করতে চাই বলে তাকে একটা চিঠি লিখতে হবে, আমাকে অনুমতি দেওয়া হোক। সেটা যদি সেই চিঠি লিখেই তার ইভ্যালুয়েশন হয়ে যাবে যে কীভাবে সে পাস করেছে বা কী করেছে। তো ন্যাচারালি এরপর থেকে প্রতিটা কাজই তাকে গভর্নমেন্ট ড্রাফট লেখা থেকে ড্রাফট করার, নোট লেখা, নোট ড্রাফট, এবং কোনো কিছু ডেসক্রিপশান বা স্পোকেন কারো কোনো হায়ার অফিসারদের সঙ্গে বা কারোর সঙ্গে কোনো এর সঙ্গে কথা বলার ক্ষেত্রে হি হ্যাজ টু ইউজ স্পোকেন ইংলিশ ইফ হি ডাজ নট নো ইংলিশ এনি আদার ল্যাঙ্গুয়েজ এক্সেপ্টিং ইংলিশ। ওকে, তো আজকে ফিউচার পারফেক্ট টেন্সটা বললাম, এবং এর সাথে তোমাদেরকে ইংরেজি জানার গুরুত্ব, কেন টেন্স শিখবো, অনেকের মনে এই প্রশ্ন আছে, গুরুত্ব সম্পর্কে একটু আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের ডেসক্রিপশান বক্সে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে টেলিগ্রাম আছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো। তোমাদের কি প্রশ্ন বা কি যদি অসুবিধে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর সাবস্ক্রাইব করবে এই কারণে যে পরের ভিডিওগুলো, পরের যে টেন্স পরপর আমরা এগিয়ে যাবো, ডেসক্রিপটিভ ইংলিশ কীভাবে সুন্দর লেখা যায় পরপরগুলো দেবো। সামনে বিশেষ পরীক্ষা আছে, তার সমস্ত পার্টগুলো দেবো। মিসলেনিয়াস আছে, আইসিটিএস আছে, ক্লার্কশিপ আছে, সমস্তগুলো আমি ধরে 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 শেখাবো। তাহলে সেই জন্য বলছি পরবর্তী ভিডিওগুলো দেখবে, এবং বর্তমান আগের ভিডিওগুলো দেখতে গেলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আগের ভিডিওগুলো দেখতে পারো। তাহলে একটা টোটাল একটা মানে ধারাবাহিকতা পেয়ে যাবে, এবং সেখানে তোমার শেখার সুবিধে হবে। ওকে, তো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরেকবার, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে আমি আজ পর্যন্তই শেষ করছি এখানে। ধন্যবাদ আরেকবার।